গাজায় হামলা অব্যাহত রাখার আলটিমেটাম নেতানিয়াহুর। জিম্মি মুক্তি না দিলে নরকের দরজা খোলার হুঁশিয়ারি। নিজ দেশে তোপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী, তেল আবিবে বিক্ষোভ। যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ। 30 দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি রুশ প্রেসিডেন্ট, স্বাগত জানালেন জেলেনস্কি। প্রতিরক্ষা ব্যয় বাড়াতে জার্মান পার্লামেন্টে ঐতিহাসিক ভোট। ঋণ নিয়ে তহবিল জমার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠদের, বিপক্ষে বিরোধী দল। এবং আদালতের নির্দেশের পর চাকরিচ্যুত মার্কিন ফেডারেল কর্মীদের পুনর্বহাল শুরু। ছাঁটাই প্রক্রিয়া অবৈধ ছিল, জানালেন বিচারক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। যুদ্ধবিরতির আলোচনার মাঝে গাজায় অব্যাহত থাকবে ইসরায়েলি হামলা। মঙ্গলবার স্পষ্ট বার্তা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তার সঙ্গে সুর মেলান প্রতিরক্ষা মন্ত্রী কাজ। বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের শর্তহীন মুক্তি না দিলে নরকের দরজা খুলে দেওয়া হবে। এদিকে গাজায় মঙ্গলবার ইসরায়েলি নৃশংসতায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। প্রাণ বাঁচাতে উপত্যকাটি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। লাশের গন্ধে ভারী হয়ে উঠছে গাজার বাতাস। অনেকেই ধ্বংসস্তূপের মাঝে হাতড়ে বেড়াচ্ছেন প্রিয়জনের স্মৃতি। অবরুদ্ধ উপত্যকায় নারকীয় তাণ্ডব চালিয়েও থামছে না দখলদার বাহিনী। মঙ্গলবারের হামলা সবে শুরু বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই বর্বরতার মাত্রা আরও তীব্র হবে এবং তেল আবিব নিজের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কাজ। এক বিবৃতিতে হামাসকে সতর্ক করে তিনি বলেন, যদি সব জিম্মিদের মুক্তি দেয়া না হয় তবে নরকের দরজা খুলে দেয়া হবে। গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালানোয় নিহত হয়েছেন শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা সহ বেশ কয়েকজন। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। আইডিএফ জানায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের বেশ কয়েকজন নেতাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। শুধু হামলা চালিয়ে ক্ষান্ত হচ্ছে না ইসরায়েলি বাহিনী, নির্দেশনা দিয়েছে গাজার বিভিন্ন স্থান খালি করারও। এ অবস্থায় প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে উপত্যকাটির মধ্যাঞ্চলে পাড়ি জমাচ্ছেন বাসিন্দারা। আমরা এখন কি করব, কোথায় যাব? আমরা সবাই অনেক ক্লান্ত। এদিকে গাজায় পুনরায় আগ্রাসনে গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের জন্য অসহনীয় মাত্রার দুর্ভোগ সৃষ্টি হয়েছে। যুদ্ধবিরতি মেনে চলা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে জাতিসংঘ ইসরায়েলকে চাপ দিতে থাকবে বলেও জানান তিনি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নিজ দেশে তোপের মুখে নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিবের রাজপথ। ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে আন্দোলন করেছে জর্ডান। ট্রাম্পকে যুদ্ধ অপরাধী আখ্যা বিক্ষুব্ধদের। পাশাপাশি মার্কিনীদের সঙ্গে আরবদের কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানান তারা। ক্ষোভে ফুঁসছে ইউরোপের ফ্রান্স। গাজায় ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার নিজ দেশেই বাসিন্দাদের রোষানলে পড়েন নেতানিয়াহু। রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হয়ে গাজায় পুনরায় হামলার প্রতিবাদে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন ইসরায়েলিরা। বলেন, আগ্রাসন চালিয়ে হামাসের জন্য নয়, বরং সংগঠনটির হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের জন্য নরকের দরজা খুলছেন বিনিয়ামিন। যুদ্ধের মাধ্যমে আমাদের স্বজনরা ফিরবে না, শুধু একটি চুক্তির মাধ্যমে তাদের ঘরে ফেরা সম্ভব। একই দিন বিক্ষোভ হয়েছে জর্ডানের আম্মানেও। স্লোগানে স্লোগানে ইসরায়েলকে মদদ দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ অপরাধী আখ্যা দেন তারা। পাশাপাশি ফিলিস্তিনিদের সহায়তায় দেশটির সরকারের এগিয়ে আসা ও নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের আহ্বান জানান বিক্ষুব্ধরা। একই দিন ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় জড়ো হন শত শত বাসিন্দা। দো লা রিপাবলিকের সামনে ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। এ সময় নেতানিয়াহুর বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা প্রকাশ করেন বিক্ষুব্ধরা। বলেন, 4 শতাধিক মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। উত্তেজনা কমানো এবং মানবিক বিপর্যয় এড়ানোর আহ্বান জানিয়েছে চীন। সব পক্ষকে যুদ্ধবিরতি এবং
বন্দি মুক্তির শর্তাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে নেদারল্যান্ডস। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া, সুইজারল্যান্ড, মিশর, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ। গাজায় নতুন করে হামলার পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। বর্বরোচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। পাশাপাশি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে সব পক্ষকে যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। ইসরায়েলের হামলাকে গাজাবাসীর জন্য হৃদয় বিদারক ঘটনা বলে উল্লেখ করেছেন নরওয়ের প্রধানমন্ত্রী। অন্যদিকে নিন্দা জানিয়ে মানবিক সহায়তা অবাধে পৌঁছানোর আহ্বান জানায় সুইজারল্যান্ড। গাজায় ভয়াবহ হামলার জন্য উদ্বেগ প্রকাশ করেছে চীনও। উত্তেজনা কমানো এবং মানবিক বিপর্যয় এড়ানোর আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। এই হামলা ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা নীতির নতুন ধাপ বলে উল্লেখ করেছে তুরস্ক। এই ঘটনাকে মানবরহিত করেছে মিশর। নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সমন্বয়কারী গাজায় অব্যাহত হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহালের আহ্বান জানান। এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপ ইসরায়েলকে ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি নস্যাৎ করার দায়ে অভিযুক্ত করেছে। ওয়াশিংটন ভিত্তিক মুসলিম অধিকার সংস্থা CAIR এই হামলাকে গণহত্যামূলক বলে উল্লেখ করে নেতানিয়াহু প্রশাসনকে দায়ী করেছে। অর্জিতা সোয়াসিন, সময় সংবাদ। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ সিরিয়া এবং লেবানন। কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি। এদিকে ব্রাসেলসে সিরিয়া বিষয়ক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ও এর অংশীদাররা সিরিয়া ও প্রতিবেশী দেশগুলোকে 5.8 বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাতের ঘটনা বেশ বিরল। এর আগে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের তেমন রেকর্ড নেই। প্রতিবেশী দেশ দুটির উত্তেজনার মধ্যেই সোমবার সিরিয়ার দারা শহরে হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অনেকে হতাহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় সিরিয়ার কমান্ড সেন্টার ও সামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব জায়গায় আসাদ সরকারের অস্ত্র ও সামরিক যান রয়েছে, যেগুলো সিরিয়ার নতুন সেনাবাহিনী পুনরায় ব্যবহারের চেষ্টা করছে বলে দাবি তাদের। এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সিরিয়া বিষয়ক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ও এর অংশীদাররা সিরিয়া ও প্রতিবেশী দেশগুলোকে 5.8 বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন EU এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস। সম্মেলন সফল হয়েছে। আমরা অনেক টাকার প্রতিশ্রুতি পেয়েছি। এর পরিমাণ 5.8 বিলিয়ন ইউরো। এর মধ্যে 2.4 বিলিয়ন অনুদান, ঋণ 1.6। সিরিয়া পুনরুদ্ধারে এই অর্থ ভালো কাজে দেবে। গেল কিছুদিন ধরেই সিরিয়া জুড়ে চলছে সংঘাত। বাশার আল আসাদপন্থীদের সঙ্গে সেনাবাহিনীর সহিংসতার পর লেবাননের সঙ্গে সংঘাতে জড়ায় দামেস্ক। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর ইউক্রেনে যুদ্ধের অবসান এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হন তারা। এদিকে সংঘাতের তীব্রতা রোধে বিদেশি সামরিক সাহায্য ও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করতে স্পষ্ট বার্তা দেন পুতিন। অন্যদিকে সামরিক সহায়তা অব্যাহত রাখতে অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 90 মিনিট ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত এই ফোন কলের এক পর্যায়ে ইউক্রেন যুদ্ধের অবসান এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হন এই দুই রাষ্ট্রনেতা। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ইউক্রেন ও রাশিয়া উভয়ই এই যুদ্ধে বিপুল পরিমাণ প্রাণ ও সম্পদ হারিয়েছে। এই সম্পদ দেশ দুটির জনগণের প্রয়োজনে ব্যয় করা উচিত ছিল। এ বিষয়ে ক্রেমলিন জানায়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোর ওপর আগামী 30 দিন হামলা চালাবে না বলে সম্মত হয়েছে। এছাড়া কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির বিষয়ে আলোচনা শুরুর বিষয়ে মত দেন তারা। শিগগিরই মধ্যপ্রাচ্যে এসব আলোচনা শুরু হবে বলে জানা গেছে। বিবৃতিতে আরো বলা হয়, সংঘাতের উত্তেজনা কমাতে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধান খুঁজতে বিদেশি সামরিক সহায়তা ও কিয়েভকে গোয়েন্দা তথ্য প্রদান সম্পূর্ণ বন্ধ করতে হবে।
এদিকে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি সামরিক সহায়তা অব্যাহত রাখতে অংশীদারদের প্রতি আহ্বান জানান তিনি। ঐতিহাসিক ফোন কলে যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন এই দুই নেতা। এতে দুদেশের বৃহৎ অর্থনৈতিক চুক্তি এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হবে বলে জানা গেছে। ট্রাম্প ও পুতিন আরও বলেন, মধ্যপ্রাচ্য ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার একটি অঞ্চল হতে পারে, যা সংঘাত প্রতিরোধে সহায়ক হবে। বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা ইউক্রেনের সংকট সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। মৌসুমী সাথী, সময় সংবাদ। জার্মান সেনাবাহিনীকে আরও মজবুত করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির নবনির্বাচিত জোট সরকার। এজন্য সংবিধানে প্রচলিত আইন সংশোধন করে সশস্ত্র বাহিনীর জন্য ঋণ নিয়ে কয়েক হাজার কোটি ইউরো তহবিলে জমা করতে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করা হয়। তবে সামরিক খাতের এই বরাদ্দের বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর আগ্রাসী ভূমিকা, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির সম্পর্কের টানাপোড়েন এবং আন্তর্জাতিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় জার্মান সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে অখুশি পশ্চিমা মিত্ররা। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা খাত আরও শক্তিশালী করার চিন্তা করছে জার্মানি। স্থানীয় সময় মঙ্গলবার এ নিয়ে দেশটির পার্লামেন্টে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে তর্ক বিতর্ক ও ভোটাভুটি হয়। এরপর সামরিক খাত শক্তিশালী করতে কয়েক হাজার কোটি ইউরো তহবিল বরাদ্দের সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনির্বাচিত রাজনৈতিক দল সিডিইউ এর প্রধান ও সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্চের এবং সাবেক চ্যান্সেলর শলসের দলের এমপিদের ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে এই তহবিল বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বিলটি পাশ হতে প্রয়োজন পার্লামেন্টের উচ্চ কক্ষের অনুমোদন। এদিকে ঋণের মাধ্যমে বরাদ্দকৃত কয়েক হাজার কোটি ইউরোর এই তহবিল সামরিক খাত ছাড়াও অবকাঠামো, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভ্যন্তরীণ ও সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছেন পার্লামেন্টের মুখপাত্র। তবে সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে পার্লামেন্টের প্রধান বিরোধী ও কট্টরপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি, বাম দল দি লিঙ্কে, জারা বাগেনকনেস্টের বিএসপি সহ বেশ কয়েকটি দল। সংবিধান সংশোধন করে তহবিল বরাদ্দের বিষয়টিকে ঋণ করে ঘি খাওয়ার মতো বলছেন দলগুলোর নেতারা। জার্মানির প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা রাশিয়াকে ঠেকানো, একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং জার্মানির অভ্যন্তরে সকল নিরাপত্তা হুমকি মোকাবিলা সহ সর্বোপরি নেটোকে শক্তিশালী করতে জার্মানির প্রতিরক্ষা খাতকে মজবুত করার কোনো বিকল্প নাই। তবে এর মাধ্যমে দেশটি নতুন করে যে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না এদেশের সাধারণ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে আদালতের নির্দেশের পর ছাঁটাই হওয়া 24,500 কর্মীকে পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন যেভাবে ফেডারেল কর্মীদের চাকরিচ্যুত করেছে তাকে অবৈধ উল্লেখ করে বিচারক রায় দেওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে কিছু এজেন্সি কর্মচারীদের পুনর্বহাল করেছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে হোয়াইট হাউসে প্রবেশের পরপরই অর্থ বিভাগের 7,600, কৃষি বিভাগের 5,700 এবং স্বাস্থ্য বিভাগের 3,200 কর্মীকে ছাঁটাই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা গড়ায় আদালত পর্যন্ত। গেল 13 মার্চ ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বিধিমালা লঙ্ঘন করেছে বলে রায় দেন বিচারক। একই সঙ্গে কর্মচারীদের পুনর্বহালের আদেশও দেয়া হয়। আদালতের নির্দেশের পর ছাঁটাই হওয়া 24,500 কর্মীকে পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে কিছু এজেন্সি কর্মচারীদের পুনর্বহালও করেছে। মামলাটি 19টি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্য এবং ওয়াশিংটনে দায়ের করা হয়। এই মামলার ফলাফল কর্মচারীদের ভবিষ্যৎ এবং সরকারি নীতির দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও ট্রাম্প প্রশাসন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে রায়টি স্থগিত করার অনুরোধ করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। পশ্চিমাদের সতর্কতার মধ্যেই তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইপে বলছে, স্থানীয় সময় সোমবার স্বশাসিত দ্বীপটির আকাশে দাপিয়ে বেড়ায় যুদ্ধবিমান। বিচ্ছিন্নতাবাদকে উস্কে দেওয়ার অভিযোগে তাইওয়ানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই মহড়া বলে দাবি করেছে বেইজিং।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সোমবার সকাল ও বিকেলে আলাদাভাবে অন্তত 54টি চীনা যুদ্ধবিমান দ্বীপটির আকাশ সীমার আশেপাশে মহড়া চালায়। এর মধ্যে ছিল অত্যাধুনিক জে-10 জেট ও সামরিক ড্রোন। চীনের সামরিক বিমান তাইওয়ানের উত্তর, পশ্চিম, দক্ষিণ পশ্চিম ও পূর্ব আকাশ সীমায় প্রবেশ করে। এমনকি কিছু যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ সীমার খুব কাছাকাছি চলে যায় বলে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। পরিস্থিতি পর্যবেক্ষণে যুদ্ধবিমান ও নৌবাহিনী মোতায়েন করার কথা জানায় তাইপে। এর আগেও একাধিকবার তাইওয়ানকে সামরিক হুমকি দিয়েছে চীন। ট্রাম্পের শুল্ক নীতির কারণে ইউরোপ জুড়ে মার্কিন পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। ডেনমার্ক, ফ্রান্স সহ দেশে দেশে চলছে বয়কট ইউএসএ আন্দোলন। কোকাকোলা থেকে কোলগেট, নানা ব্র্যান্ডের মার্কিন পণ্য বয়কট করছেন ক্রেতারা। শুল্ক নীতির রাজনৈতিক অবস্থানের কারণে ইউরোপ জুড়ে ট্রাম্প বিরোধী প্রচারণা বাড়ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পণ্যেও। ডেনমার্ক, ফ্রান্স সহ দেশে দেশে চলছে বয়কট ইউএসএ আন্দোলন। যুক্তরাষ্ট্রে পণ্য কেনা থেকে বিরত থাকার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ভোক্তারা। কোকাকোলা থেকে টেসলা, কোলগেটের মতো মার্কিন ব্র্যান্ডের প্রতি আগ্রহ কমছে ক্রেতাদের। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, গুগল ট্রেন্ডসে বয়কট ইউএসএ শব্দগুলোর সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বয়কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলন মাস্কের টেসলা কোম্পানি। ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। ফ্রান্সের এক কোম্পানি প্রতিবাদ স্বরূপ তাদের বার্ষিক টেসলা ক্রয় বন্ধ করে দিয়েছে। জার্মানিতে কয়েকটি টেসলা গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে। ডেনমার্কের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, মার্কিন পণ্য এড়িয়ে চলাই ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার একমাত্র প্রতিবাদ। ফ্রান্সেও ছড়িয়ে পড়ছে এই প্রবণতা। বয়কট ইউএসএ বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান নামে একটি ফেসবুক গ্রুপ মাত্র 2 সপ্তাহে পেয়েছে 20,000 সদস্য। ইউরোপ জুড়ে নেটফ্লিক্স ও অন্যান্য মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম পরিত্যাগের কথাও ভাবছেন অনেকে। এদিকে সুইডেনে 70,000-এর বেশি মানুষ একটি ফেসবুক গ্রুপে যোগ দেন, যেখানে তারা বিকল্প ইউরোপীয় ব্র্যান্ডের পরামর্শ দিচ্ছেন। শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, বড় কোম্পানিগুলো এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। মার্কিন নৌবাহিনীর জন্য জ্বালানি সরবরাহ না করার ঘোষণা দিয়েছে নরওয়ের বৃহত্তম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান হালবাক। অর্জিতা শহীন, সময় সংবাদ। ফ্রান্সের প্যারিসে কালচারাল সেন্টার থেকে শত শত অভিবাসীকে বের করে দিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে মঙ্গলবার ভবনটির বাইরে হাজারো মানুষ আন্দোলনে নামে। যদিও নিজেদের সিদ্ধান্তের পক্ষে যথাযথ যুক্তি দেখাচ্ছে ফ্রান্স সরকার। স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাতে প্যারিসের প্রাণকেন্দ্র গাইতে লিরিক সেন্টার থেকে অভিবাসীদের বের করতে অভিযান শুরু করে পুলিশ। এ সময় সহিংস পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের এই পদক্ষেপে অভিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয়রা। ভবনটির সামনে ভিড় করে উৎখাত অভিযানের বিরুদ্ধে স্লোগান দেন তারা। উদ্বিগ্ন হয়ে পড়েছেন সহায় সম্বলহীন অভিবাসীরাও। আমাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। আমরা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছিলাম। এখানকার প্রকট শীতে আমাদের একটা মাথা গোঁজার ঠাঁই প্রয়োজন ছিল। তখন বাধ্য হয়ে আমাদের এই কালচারাল সেন্টার দখল করতে হয়। 2024 সালে অভিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে গাইতে লিরিক সেন্টার দখল করে অভিবাসীরা। গত 3 মাস ধরে বিভিন্ন দেশের প্রায় 450 অভিবাসী সেখানে বসবাস করছে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই সহিংসতার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে মামলাও দায়ের হয়েছে কয়েকজনের বিরুদ্ধে। এরই জেরে সেন্টারটি থেকে অভিবাসীদের উৎখাতের নির্দেশ দেয় ফ্রান্স সরকার। প্রশাসনের দাবি, পুরনো এই ভবনটিতে বিপুল সংখ্যক মানুষের বসবাস নিরাপদ নয়। বিশেষ করে অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হবে না বলে জানান তারা। অর্জিতা শহীন, সময় সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির 1963 সালে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত 80,000 পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে আরও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। দেশটির জাতীয় আর্কাইভের মাধ্যমে নথিগুলো প্রকাশ করা হয়েছে, যেখানে লি হার্ভি অসওয়াল্ডের সোভিয়েত ও কিউবান কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক এবং CIA এবং FBI পূর্ববর্তী তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। তবে এই প্রকাশনার পর অসওয়াল্ডের একক গুলিবর্ষণের বিষয়ে বিভিন্ন মতামত এবং ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে গুঞ্জন কমেনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সুরক্ষায় নিয়োজিত সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আইন অনুযায়ী দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং তাদের স্ত্রী আজীবন ফেডারেল আইনের অধীনে সিক্রেট সার্ভিস সুরক্ষা পান। তবে তাদের সন্তানদের ক্ষেত্রে এ ধরনের কোনো সুবিধা বরাদ্দ থাকে না। অথচ জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সুরক্ষায় বর্তমানে 18 জন সিক্রেট সার্ভিস এজেন্ট নিয়োজিত আছেন। মেয়ে অ্যাশলি বাইডেনের জন্য রয়েছেন 13 জন কর্মকর্তা।
বার্তা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই সুবিধা অবিলম্বে বাতিলের নির্দেশ দেন ট্রাম্প। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েমলি জানিয়েছেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে চলবে তার প্রতিষ্ঠান। 9 মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন দুই মহাকাশচারী ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামস। মঙ্গলবার স্পেস এক্সের ক্যাপসুলে চড়ে তারা ফ্লোরিডার উপকূলে অবতরণ করেন। টেক্সাসের জনসন স্পেস সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারের কাছে ফিরে যাবেন তারা। মহাকাশে 286 দিন কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন দুই মহাকাশচারী ব্যারি উইলমোর এবং সুনিতা উইলিয়ামস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে 17 ঘন্টার পথ পাড়ি দিয়ে ফ্লোরিডা উপকূলে প্যারাশুটের সাহায্যে অবতরণ করেন তারা। উইলমোর ও উইলিয়ামস দুই অভিজ্ঞ মহাকাশচারী ও অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর টেস্ট পাইলট। স্পেস এক্সের ক্রু ড্রাগনে আরও দুই মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করেন। স্থানীয় সময় ভোর 1:05 তারা স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে রওনা দেন। সন্ধ্যা 5:45 তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেন। ঘন্টায় 17,000 মাইল গতিতে আসা ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডল ও দুটি প্যারাশুট সেট ব্যবহার করে গতি কমিয়ে ঘন্টায় 17 মাইল গতিতে সমুদ্রে অবতরণ করে। 2024 সালের জুনে বোয়িং স্টারলাইনের প্রথম ক্রু হিসেবে তারা মহাকাশে যান। 8 দিনের মিশন পরিকল্পিত থাকলেও স্টারলাইনের ইঞ্জিন সমস্যার কারণে তাদের পৃথিবীতে ফেরার পরিকল্পনা বারবার বিলম্বিত হয়। শেষ পর্যন্ত নাসা সিদ্ধান্ত নেয় যে 2024 সালে ক্রু রোটেশন মিশনের অংশ হিসেবে স্পেস এক্স ক্যাপসুলে তাদের ফিরিয়ে আনা হবে। টেক্সাসের জনসন স্পেস সেন্টারে কয়েকদিনের স্বাস্থ্য পরীক্ষার পর তারা পরিবারের কাছে ফিরতে পারবেন। অন্যদিকে বোয়িং স্টারলাইনারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, কারণ স্পেস এক্সের ক্রু ড্রাগনরাই বর্তমানে যুক্তরাষ্ট্রের একমাত্র কার্যকর কক্ষপথ যাত্রার মহাকাশযান। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার রাজধানী মালের প্রাণকেন্দ্রে অবস্থিত এক রেস্তোরাঁয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পরে চেয়ারপারসন বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনায় এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতির নিরসনের জন্য দোয়া করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। পার্সিয়ান নতুন বছর হিসেবে পরিচিত নওরোজের প্রস্তুতিতে ব্যস্ত ইরানিরা। বসন্তের প্রথম দিন ও বিষুব সংক্রান্তির সূচনা উপলক্ষে ইরানি ক্যালেন্ডার অনুযায়ী উদযাপিত হয় এই উৎসব। কিন্তু উৎসবের এই আমেজ স্নান করে দিচ্ছে যুদ্ধের শঙ্কা ও অর্থনৈতিক সংকট। তবুও ইরানের জনগণের আশাবাদী নতুন বছর নিয়ে। ইরানের রাজধানী তেহরানের বাজারে পার্সিয়ান নতুন বছর নওরোজের প্রস্তুতি চলছে পুরোদমে। রঙিন ফুল, শুকনো ফল আর ঐতিহ্যবাহী হাফট সিন সাজানোর উপকরণে ভরপুর দোকানগুলো। তবু ক্রেতাদের মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। উৎসবের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন অনেকে। বসন্তের প্রথম দিন ও বিষুব সংক্রান্তির সূচনা, এই উপলক্ষেই ইরানি ক্যালেন্ডার অনুযায়ী উদযাপিত হয় নওরোজ। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের 30 কোটিরও বেশি মানুষ এই ঐতিহ্যবাহী উৎসব পালন করে থাকেন। প্রাচীন পারস্যের জরাস্ট্রিয়ান ধর্মের শিকড় থেকে উদ্ভূত এই উৎসব পরিবার পরিজন একত্রিত হয়ে উদযাপন করেন দিনটি, বিনিময় করেন উপহার। নওরোজ আমাদের ইরানিদের জন্য সত্যিই অত্যন্ত মূল্যবান একটি উৎসব। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নতুন করে শুরু করার অনুভূতি। সব দ্বন্দ্ব, নেতিবাচকতা পেছনে ফেলে এগিয়ে যাওয়া। আমার মতে নওরোজের সুন্দর আনুষ্ঠানিকতা, ঐতিহ্য ও সংস্কৃতি আমাদের প্রকৃত পরিচয় তুলে ধরে। এটি এমন এক জীবনধারার মূল্য প্রকাশ করে যা নিয়ে আমরা সবাই গর্বিত। ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই সংকটে। 2018 সালে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ইরানিয়ান রিয়াল মুদ্রার মান পড়ে গেছে 90% বেশি। বর্তমানে $1 বিপরীতে বিপুল পরিমাণ রিয়াল গুনতে হচ্ছে ইরানিদের। এর সঙ্গে যোগ হয়েছে জ্বালানি ও পানি সংকট, যা জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। অর্থনৈতিক সংকটের পাশাপাশি ইসরায়েল ইরান উত্তেজনা নওরোজের উৎসবকে করেছে আরও ম্লান। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে সম্ভাব্য সামরিক হামলার আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য আঘাত নিয়ে কূটনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। তবু সংকটের মধ্যেও নওরোজের ঐতিহ্য টিকিয়ে রাখতে চাইছে ইরানিরা। নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আসবে, এই আশাতেই চলছে নানা প্রস্তুতি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
গাজায় হামলা অব্যাহত রাখা আলটিমেটাম নেতানিয়াহু, জিম্মি মুক্তি না দিলে নরকের দরজা খোলার হুঁশিয়ারি। নিজ দেশে তোপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী, তেল আবিবে বিক্ষোভ। যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ। 30 দিনের জন্য জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি রুশ প্রেসিডেন্ট, স্বাগত জানালেন জেলেনস্কি। এবং প্রতিরক্ষা ব্যয় বাড়াতে জার্মান পার্লামেন্টে ঐতিহাসিক ভোট। ঋণ নিয়ে তহবিল জমার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠদের বিপক্ষে বিরোধী দল। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ে।